এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। সেই স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি। তার ডান হাতটা কনুয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুঁয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙা চোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। চাদর মুড়ি দেওয়া লোকটা ইতিবাচক মাথা নাড়ল শুধু। সমরেশবাবু আর মনোহর বিদায় নিলেন। আমিও ঘরের এক পাশে রাখা কাঠের প্যাটেরার ওপর বেশ গুছিয়ে বসলাম। বাবু কি কোনো ঝামেলায় পড়েছেন? হরিয়ার গলা শুনেই বুকটা আমার ছনাৎ করে উঠল। এমন কর্কশ স্বর আমি জীবনেও কখনো শুনিনি। সে আবার আমাকে প্রশ্ন করল, কি বাবু, বললেন না তো কোনো ঝামেলা হয়েছে কি? খানিক ইতস্তত করে ওকে সমস্ত ঘটনাটা প্রথমে খুলে বললাম। কিছুক্ষণ চুপ করে থেকে হরিয়াই বলল, আপনি চিন্তা করবেন না বাবু, স্টেশন মাস্টার বহুত কাম কা আদমি আছে, কিছু একটা উপায় জরুর বের করবেন। কথায় কথায় জানতে পারলাম হরিয়ার ভিটে বিহারের পূর্ণিয়া চালাই। পেটে তাই 20 বছর পূর্বে এসেছিল এই বঙ্গদেশে। স্ত্রী এবং 3 ছেলে মেয়ে আজও পূর্ণিয়াতেই থাকে। বছরে একবার করে হরিয়া নিজের গ্রামে যায়। এছাড়া ওর সারাটা বছর কাটে এই ছোট্ট হলটেই। ছোট্ট স্টেশনে স্টাফ খুবই কম, গ্যাংম্যানের কাজও যথেষ্ট থাকে, তাই বেশি কামাই করা চলে না। এতদিনে হিন্দি মেশানো ভাঙাচোরা বাংলা বলতো শিখে গেছে হরিয়া। কাছেই আপাত দৃষ্টিতে তাকে দেখে মোটামুটি বিশ্বাসী বলি মনে হলো। তাই আসল কথাটা যে তাকে বলা চাই তা ভেবে তাকে বললাম। তারপর চা থাকে কপালে। আচ্ছা হরিয়া, একখানা কথা তোমাকে বলতে চাই, কথা দাও। স্টেশন বাবুকে বা মনোহরকে কিছু বলবে না? কনসা বাত বাবু? আমি তখন ওকে সব কিছু খুলে বললাম। পা পিছলে পড়ে যাওয়ার পর থেকে যা যা ঘটেছে সব। হরিয়া নীরবে শুধু পুরোটা শুনল। অন্ধকারে মুখটা তাহার একটু ঠাউর করতে পেরেছিলাম। দেখলাম ঠোঁট বেঁকিয়ে লোকটা অল্প মুচকি হাসল। ইয়ে বকুলডাঙ্গা হল্ট হ্যাঁ বাবু, ইয়া এমন আরো বহুত জিনিস দেখতে পাবেন। দেখছেন না, রাতেই হরিয়া মাহাতো ছাড়া স্টেশনে এক भी आदमियों नहीं, एक भिखारी भी नहीं है। সাধেই কি স্টেশন বাবু আর মনোহর রাতের আখেরি মালগাড়ি পার করিয়ে এখান থেকে চম্পট দেয়? এই সময় ইহা কুত্তা বিল্লিও ঘোরে না, ইনসান তো দূর কি বাত। কেন, কোনো ভয় টয় আছে নাকি? ভয়? হ্যাঁ, ভয় বলতে পারেন বাবু। একটা দুর্ঘটনার পর থেকে এই স্টেশনে সব কুছ বদলে যায় বাবু, সব কুছ। কি রকম ঘটনা? ये तो 5 साल पहले का घटना है। यहाँ से थोड़ा दूर पे রেলের ক্রসিং আছে, ওয়াহা রেল লাইনে কিছু একটা গড়বড়ি হয়েছিল। তখনকার স্টেশন বাবু একজন গ্যাংম্যান আর একজন পয়েন্টসম্যানকে নিয়ে সেটা ঠিক করতে গিয়েছিল। সব কাজ ঠিকঠাক করে ও 3 লোক লাইনের ধার দিয়ে पैदल স্টেশনে ফিরছিল। কিন্তু ও 3 আদমি আচমকা রেলে কাটা পড়েছে। ওদের কাটা পড়াটাও বহুত আজীব ছিল বাবু। যারা সামনে সে দুর্ঘটনা দেখেছিল তারাই বলেছে যে ও 3 লাইনের অনেক দূর দিয়েই হাঁটছিল, লেকিন কোনো শয়তানি শক্তি যেন 3কে ধাক্কা মেরে লাইনের ওপরে ফেলে দিয়েছে। আর
उल्टो दिए আসছিল डाउन मिल। बस एक ही झटके में दिन का खेल खत्म। उस घटना के बाद से यहाँ रात के समय बहुत कुछ দেখতে পাওয়া যায় বাবু। এতক্ষণে আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। কি বলছে হরিয়া? আগেই ঝামেলার অন্ত ছিল না, এখন আবার ভূতের দৌরাত্ম। হাহ, আ- আপনিও এদের দেখেছেন বাবু, শুধু চিনতে পারেন নাই। ও লোক কিসি কা নুকসান করে না বাবু, শুধু নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেয়। দেখা পেয়েছি কিন্তু চিনতে পারিনি মানে? বলো কি হরিয়া, কাদের কথা বলছো তুমি? ওরা কারা? ওরা কারা? ওরা হলো সমরেশবাবু, মনোহর আর হরিয়া মাহাতো। এক ঝলক ঠান্ডা বাতাসে হরিয়ার গা থেকে চাদরটা খুলে পড়ল। সেই স্বল্প আলোয় পরিষ্কার দেখলাম আমার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রেত মূর্তি। তার ডান হাতটা কনুইয়ের নিচ থেকে কাটা পড়েছে, সেখান থেকে এখনো চুঁয়ে পড়ছে ফোঁটা ফোঁটা তাজা রক্ত। মাথাটা একদিকে বিশ্রীভাবে থেতলে গেছে, ভাঙা চোরা দাঁতগুলোর ফাঁক দিয়ে ঝুলে পড়েছে জিভটা। এছাড়াও শরীরে অজস্র জায়গায় কাঁটা ছেঁড়া। হরিয়া খিলখিল করে হেসে চলেছে, আর ঠিক তখনই সেই কুপিবাতির শিখাটাও দুইবার দপদপ করে নিভে গেল। পুরো ঘরটা তলিয়ে গেল অন্ধকারে। ততক্ষণে যেন সম্মতি আমার ফিরে এলো। গা ঝাড়া দিয়ে এক লাফে বেরিয়ে এলাম ঘর থেকে। भागने से कुछ नहीं होगा बाबू। स्टेशन बाबू जिंदा नहीं बच पाया ना मनोहर और नहीं मैं। यहाँ से कोई जिंदा बच के वापस नहीं जाता बाबू, तू भी नहीं जाएगा। ঠিক কতক্ষণ ধরে এই অচেনা মফস্বলের পথে ঘাটে উদ্ভ্রান্তের মতো দৌড়ে বেরিয়েছি তার খেয়ালই নেই। ছুটতে ছুটতে এক জায়গায় এসে ধপ করে মাটিতে বসে পড়লাম। পা দুটো আর সঙ্গ দিচ্ছে না। মনে হয় এর চেয়ে বেশি ছুটলে মুখে রক্ত উঠে মরব। বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে, কথা বলার শক্তিটুকু আর নেই। কিছুটা দূরে দেখতে পেলাম একটা আলো জ্বলছে। কোনো মতে ক্লান্ত শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে চললাম সেই দিকে। আরে এটাই তো একটা লেভেল ক্রসিং। এখানে তো কোনো মানুষকে দেখতে পাচ্ছি না। এই ক্রসিং এর কথাই কি বলছিল তবে হরিয়া? দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, হঠাৎই ঘাড়ে কারোর তপ্ত নিঃশ্বাস অনুভব করলাম। কিছু বুঝে ওঠার আগেই পিঠে এসে পড়ল হাতুড়ির মতো এক প্রবল ধাক্কা। টাল সামলাতে না পেরে হুড়মুড়িয়ে সোজা গিয়ে পড়লাম রেল লাইনের ওপরে। উঠে বসতেও পারছি না। অদৃশ্য কে যেন বুকের ওপরে চেপে বসে জোর করে শুয়ে রেখেছে আমাকে। শরীরের সমস্ত বল প্রয়োগ করেও তাকে ঠেলে সরাতে পারছি না। ঠিক তখনই দূর থেকে কানে এলো ট্রেনের হর্ন। মুখে আছড়ে পড়ল ইঞ্জিনের চোখ ধাঁধানো আলো। দুর্নিবার গতিতে আমার দিকে ধেয়ে আসছে একটা মেন ট্রেন। চোখে মুখে ঠান্ডা জলের ছাপটা লাগতেই হুঁশটা আমার ফিরে এলো। ভোরের আলো ফুটেছে। আমি বকুলডাঙ্গা স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছি। পরম যত্নে আমার মাথাটা কোলে নিয়ে বসে আছেন একজন পুরুষ। ভালো করে তার দিকে তাকাতেই দেখলাম বাবা। আমি ধড়মড়িয়ে উঠে বসলাম। এ কি বাবা তুমি? হুম, কি রে খোকা, ভেবেছিলি শ্মশানে দাহ করে এসেছিস বলে তোরই বাপটা চিরকালের জন্য উবে গেছে? তবে তবে যে আমি ক্রসিং রেল লাইন ট্রেন। তুই ভয়ের চোটে জ্ঞান হারিয়েছিলি, ভিতর ডিম কোথাকার। এখনো বুঝতে পারলি না যে এইখানে মানে আমাদের জগতে চলে এসেছিস। এখানে কেউ ট্রেনে কাটা পড়ে না, কাউকে দাহ করা যায় না। ততক্ষণে লক্ষ্য করেছি বাবার পাশে আরো 3 জন দাঁড়িয়ে আছে।
সমরেশবাবু আমার দিকে তাকিয়ে হেসে বললেন, আপনি জানেন, প্ল্যাটফর্মে পিছলে পড়ার পরই সমস্ত দৃশ্য কেমনভাবে বদলে গিয়েছিল। সমরেশবাবু আমার হাতটা ধরিয়ে নিয়ে এলেন প্ল্যাটফর্মে দিকে, লাইনের ওপরে একটা জায়গায় আঙুল দেখালেন, বললেন, ও ওই যে দেখুন, কিছু বুঝতে পারছেন? দুটো লাইনের মাঝখানে পড়ে রয়েছে একটা দলা পাকানো রক্তাক্ত মাংসপিণ্ড। তবে লাশের ডান হাতে চলচল করছে হীরের আংটিটা। দেখে আমার আর বুঝতে বাকি রইল না যে এই মৃতদেহ আসলে কার। এখানেই শেষ করছি আজকের এই এপিসোডটি। আজকের এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।